স্বাগত নিউজ 24 রাত 10টার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তাসনিমে জান্নাত অর্থী এবং আমি আফরিন আনোয়ার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। উন্নয়নের দুর্বার গতি থামিয়ে দিতে দেশে বিদেশে ষড়যন্ত্র হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিথ্যা বানোয়ার তথ্যে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। এ নিয়ে জনগণকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। সরকারের ৩ বছর পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এসব কথা বলেন সরকার প্রধান। শাহ আলী জয়ের রিপোর্টে বিস্তারিত। আসসালামু আলাইকুম। টানা তৃতীয় মেয়াদে ক্ষমতার চতুর্থ বর্ষে পদার্পণ করল আওয়ামী লীগ সরকার। এই উপলক্ষে জাতির উদ্দেশ্যে সরকার প্রধানের এই ভাষণ। 2041 সালের মধ্যে বাংলাদেশ 28 মিনিটের ভাষণে সরকারের চলতি মেয়াদের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন প্রধানমন্ত্রী। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, বিদ্যুৎ এবং জ্বালানিতে বাংলাদেশের অর্জনগুলো তুলে ধরেন তিনি। পদ্মা সেতু, মেট্রো রেল কিংবা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো মেগা প্রকল্পগুলোর অগ্রগতির কথা জানিয়ে শেখ হাসিনা বলেন 2022 সাল হবে বাংলাদেশের অবকাঠামো উন্নয়নের মাইলফলক। আর্থসামাজিক এবং অবকাঠামো খাতে বাংলাদেশ বিস্ময়কর উন্নয়ন সাধন করেছে। 2021 সাল ছিল আমাদের উন্নয়ন অভিযাত্রার এক অভূতপূর্ব স্বীকৃতির বছর। ভাষণে উঠে আসে বৈশ্বিক মহামারী করোনা প্রসঙ্গ। সবাইকে দ্রুত টিকা নেয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন দেশে পর্যাপ্ত টিকার মজুদ রয়েছে। করোনা ভাইরাসের অভিঘাত মোকাবেলা করে গত অর্থ বছরে আমাদের জিডিপি 5.43% হারে বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রক্ষেপণ অনুযায়ী জিডিপির প্রবৃদ্ধির হারে বাংলাদেশের অবস্থান ছিল এশিয়ার মধ্যে সর্বোচ্চ। শেখ হাসিনা বলেন বাংলাদেশের উন্নয়নের অদম্য যাত্রা ব্যাহত করতে ষড়যন্ত্র থেমে নেই। দেশে বিদেশে বসে বাংলাদেশ বিরোধী শক্তি, স্বাধীনতা বিরোধী শক্তি নানা ষড়যন্ত্র করছে এই অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্য। কিন্তু কেউ যাতে মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে সেদিকে আমাদের সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। 2041 সালের মধ্যে উন্নত রাষ্ট্রের তালিকায় বাংলাদেশের নাম লেখাতে জঙ্গিবাদ কিংবা দুর্নীতিকে কোনোভাবেই বরদাস্ত করবে না সরকার, স্পষ্ট জানিয়ে দেন প্রধানমন্ত্রী। দুর্নীতিবাজ সে যে দলেরই হোক আর যত শক্তিশালী হোক তাদের ছাড় দেওয়া হচ্ছে না। তবে এই ব্যাধি দূর করতে সামাজিক সচেতনতা তৈরি করা একান্তভাবে প্রয়োজন। গত 13 বছরে আওয়ামী লীগ সরকারের সাফল্যগুলো উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন আর্থসামাজিক নানা সূচকে দক্ষিণ এশিয়ার নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ। এই ধারাবাহিকতা অব্যাহত রেখে আগামী দিনের উন্নত, সমৃদ্ধ এবং কল্যাণমুখী রাষ্ট্র গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই জন্য অতীতে যেমন আপনারা আমাদের সঙ্গে ছিলেন, ভবিষ্যতেও আমাদের সঙ্গে থাকবেন। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। কার্যক্রমের লক্ষ্য হচ্ছে। আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ার সাহেব বসেন। শোনো, ভালো রড লাগবে। স্যার, বাড়ি বানাতে এই রডই নেন। না, এটা চলবে না। এটাই তো দেশ সেরা। আরে দেশের সেরা তো সবাই বলে, আমার চাই বিশ্ব সেরা। বিশ্ব সেরা কোনটা? রড তো একটাই, জিপিএইচ কোয়ান্টাম। মানে 100% পরিশোধিত জিপিএইচ স্টিল বিশ্ব সেরা কোয়ান্টাম প্রযুক্তিতে তৈরি। আর এই কোয়ান্টাম প্রযুক্তি এশিয়ায় জিপিএইচ এ প্রথম এবং একমাত্র। বুঝছি স্যার, একদম ক্লিয়ার। সেরা আর বিশ্ব সেরার মধ্যে অনেক তফাৎ। সত্যই বাংলাদেশ অনেক আগায় গেছে। GPH Quantum, world's best steel. দেশের করোনা পরিস্থিতি। 108 দিন পর দেশে 5% ছাড়ালো করোনা শনাক্তের হার। 24 ঘন্টায় নমুনা পরীক্ষায় নতুন করে আক্রান্ত হচ্ছেন 1146 জন। শনাক্তের হার দাঁড়িয়েছে 5.67। গত 21 সেপ্টেম্বর 5%-এর নিচে নামে শনাক্তের হার। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর জানায় এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন 15,91,093 জন। 24 ঘন্টায় মারা যাওয়া একজন সহ মোট মৃতের সংখ্যা 28,098 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 170 জন, যা নিয়ে দেশে করোনা থেকে মোট সুস্থ হয়েছেন 15,50,534 জন। করোনার নতুন ধরন ওমিক্রনে বিশ্ব নাজেহাল। আইডিসিআর বলছে সামনে দেশেও সংক্রমণ বাড়বে। আর এমন পরিস্থিতিতে সংক্রমণ ঠেকাতে কেবল টিকা নয়, সতর্কতামূলক বিধিনিষেধ মেনে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আরো জানাচ্ছেন তালুকদার বিপ্লব।
ওমিক্রন ভেরিয়েন্টের কারণে বিশ্বের বিভিন্ন দেশে করোনার সংক্রমণ আবার বাড়তে শুরু করেছে। শুক্রবার সকাল পর্যন্ত দেশে করোনা রোগীর নমুনা জিন বিশ্লেষণে ওমিক্রনে সংক্রমিত রোগীর সংখ্যা 20 জন। করোনা ভাইরাসের জিনোমের উন্মুক্ত বৈশ্বিক তথ্যভাণ্ডার জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটা DISAID এসব তথ্য জানিয়েছে। এরই মধ্যে দেশে করোনা সংক্রমণ পরিস্থিতি অবনতি দিকে যাচ্ছে। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান IDCR বলছে সংক্রমণ আরও বাড়বে। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছে করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রনেও স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। আমার আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা যেরকম, আমার বাবা মা, আপনার বাসায় যে বয়স্ক মানুষ আছে তাদের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা একই না। তাছাড়া যারা ডায়াবেটিস রোগী, ক্যান্সার রোগী, প্রেগন্যান্ট মহিলা, এমনকি কিডনি রোগে ভুগছেন, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের তুলনায় অনেক কম। তাদের ক্ষেত্রে কিন্তু এটা শুধু একটা মৃদু লক্ষণ নিয়ে প্রকাশ পাবে জরুরি না, তাদের জন্য এটা অনেক খারাপভাবেও প্রকাশ পেতে পারে। এছাড়া বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে করোনা ভাইরাসের যে কোনো ধরনের সংক্রমণ ঠেকাতে পূর্ণ ডোজ টিকাই যথেষ্ট নয়, পাশাপাশি সতর্কতামূলক বিধিনিষেধ মেনে চলা জরুরি। টিকা কিন্তু পাসপোর্ট না, টিকা কিন্তু আপনাকে সার্টিফিকেট দিবে না যে আমার করোনা হবে না। টিকা হচ্ছে আপনার অ্যান্টিবডিটা বাড়িয়ে দিবে। আর টিকা যেটা করে, কেউ যদি সংক্রমণ হয় তার সংক্রমণের যে লক্ষণগুলি কমিয়ে দেবে, যেমন হসপিটালে ভর্তির সংখ্যা কমাবে, মৃত্যুর সংখ্যা কমাবে। এই টিকার কাজগুলি হচ্ছে এখানে। টিকা কিন্তু এরকম না যে আপনি নিলেই আর করোনা হবে না, এটা কেউ বলবে না। টিকা নেওয়ার পরে এই জন্য স্বাস্থ্যবিধি, বিশেষ করে মাস্ক পরে থাকতে হবে, এবং এই জন্য মাস্ককে বলা হয় শ্যাডো ভ্যাকসিন। দেশে ওমিক্রন ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে সরকার। এরই মধ্যে ওমিক্রন ছড়িয়ে পড়ার আশঙ্কায় 15 দফা নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। 24 ঘন্টায় বিশ্বে আরও 24,97,000-এর বেশি মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছে। একদিনে প্রাণহানি হয়েছে 6,834 জন। এ নিয়ে বিশ্বে মোট সংক্রমণের সংখ্যা 30,08,00,000 ছাড়ালো, আর 54,89,000 ছাড়ালো মোট প্রাণহানির সংখ্যা। প্রতিবেশী দেশ ভারতে 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 1,14,000-এর বেশি মানুষ। একদিনে সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন 7,51,000-এর বেশি। মারা গেছেন 2,143 জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন 2,61,000-এর বেশি। ইটালিতে শনাক্ত ছাড়িয়েছে 2,19,000, আর 1,79,000-এর বেশি আক্রান্ত হয়েছে যুক্তরাজ্যে। বিশ্বের মধ্যে কম জায়গায় সবচেয়ে বেশি মানুষ বসবাস করছে ঢাকার 4টি এলাকায়। সবচেয়ে বেশি জনঘনত্বের এই 4 এলাকায় প্রতি একরে 700 থেকে 800 মানুষ বসবাস করছে। নগর পরিকল্পনাবিদদের সেই গবেষণা বলছে ঢাকার 63 এলাকায় বাস করছে 300 জনের বেশি করে মানুষ। আর এমন অবস্থায় ঢাকাকে বসবাসযোগ্য করতে জনসংখ্যা এবং জনঘনত্ব নিয়ন্ত্রণের কোনো বিকল্প দেখছেন না বিশেষজ্ঞরা। প্লাবন রহমান জানাচ্ছেন বিস্তারিত। খুব অল্প সময়ের মধ্যে 2 কোটি জনসংখ্যার ধাপ পেরিয়ে এখন বিশ্বের 6ষ্ঠ জনবহুল শহর রাজধানী ঢাকা। কম বসবাসের যোগ্যতা ও বায়ু দূষণে ঢাকা এখন দ্বিতীয়। 30 বছরের সবুজ এলাকা 17% থেকে নেমেছে 2%। ফলাফল, বসবাস অযোগ্য শহরের তালিকায় সবার উপরে বহুবার নাম লিখিয়েছে ঢাকা। এবার বিশ্বের সবচেয়ে জনঘনত্বপূর্ণ এলাকাগুলোর মধ্যে 4টি নামই এসেছে ঢাকার। এলাকাগুলো হলো পুরান ঢাকার লালবাগ, বংশাল, গ্যান্ডারিয়া এবং খিলগাঁওয়ের সবুজবাগ। এই 4 এলাকায় বসবাস করছেন 700 থেকে 800 জন করে মানুষ। নগর পরিকল্পনাবিদদের সংগঠন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স BIP প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেয়া এক চিঠিতে এসব চিত্র তুলে ধরেছে। জনঘনত্ব নিয়ে এটা খুবই অ্যালার্মিং সিচুয়েশন, বিশেষ করে ঢাকার বেশ কিছু এলাকায়। এবং এই যে জনঘনত্ব কিন্তু আমাদের বাসযোগ্যতা নিরিখে আমরা সবচেয়ে তলানিতে যাওয়ার একটা অন্যতম কম্পোনেন্ট। সুতরাং আমরা বলছি যে আমরা এই জনঘনত্বটা যেহেতু না বেড়ে যায়, কমানোর ক্ষেত্রে আমরা কি কি ইনিশিয়েটিভ নিতে পারি। BIP বলছে মহানগর বা মেগাসিটির ক্ষেত্রে জনঘনত্বের মানদণ্ড ধরা হয় একর প্রতি সর্বোচ্চ 120 জন, অথচ ঢাকার 63% এলাকায় প্রতি একরে 300 জনের বেশি মানুষ বসবাস করছে। বিশেষজ্ঞরা বলছেন ঢাকাকে বাঁচাতে তাই এই শহরের উপর মানুষের চাপ কমানোর বিকল্প নেই। অন্তত ডিভিশনাল হেডকোয়ার্টার এবং ঢাকা সমান স্ট্যাটাসে নিয়ে আসতে হবে এবং মানুষকে তার নিজের শহরে থাকার জন্য
আগ্রহান্বিত করার 3টি রাস্তা আছে। ঢাকার পর্যায়ের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থাকতে হবে, ঢাকার মানের হেলথ সেন্টার থাকতে হবে এবং চলাচলে সর্বাত্মক সিকিউরিটি থাকতে হবে। ঢাকার বাইরে জনঘনত্বের দিক দিয়ে বিশ্বের দ্বিতীয় অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাইয়ের আয়াল নাসির এলাকা। সেখানে একর প্রতি বসবাস করছেন 600 জনের বেশি মানুষ। এরপরে কেনিয়ার নাইরোবির মাথারে নর্থ এলাকা রয়েছে তৃতীয় অবস্থানে, আর একর প্রতি 460 জন নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ভারতের মুম্বাইয়ের জাভেরি বাজার এলাকা। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। টাকা দিতে না পারায় রাজধানীতে এক হাসপাতাল থেকে 2 যমজ শিশুকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে এক শিশুর মৃত্যুও হয়েছে। পরে এই ঘটনায় মামলা হলে অভিযুক্ত হাসপাতালের মালিককে গ্রেফতার করেছে র্যাব। বিস্তারিত জানাচ্ছেন মৌ খন্দকার। ঠান্ডাজনিত রোগে অসুস্থ থাকায় যমজ 2 শিশুকে 2 জানুয়ারি শ্যামলীর বেসরকারি হাসপাতাল আমার বাংলাদেশে ভর্তি করেন মা আয়েশা বেগম। তার দাবি, ওই হাসপাতালের এনআইসিইউতে রেখে 6 দিন চিকিৎসা দেওয়ার পর তারা 1,26,000 টাকা দাবি করে। কয়েক দফায় 40,000 টাকা দেয়া হলেও তারা বাকি টাকার জন্য চাপ দেয়। আয়েশা বেগমের দাবি, টাকা দিতে দেরি হওয়ায় বৃহস্পতিবার বিকেল 3টার দিকে তাদের হাসপাতাল থেকে বের করে দেওয়া হয়। এতে পথে আহমেদ নামে এক শিশুর মৃত্যু হয়। যদি 5% হয় তাহলে 7% 2% বেশি হয়। আমি বেশি হয় কিন্তু আমি চালাইতে পারবো না, এর বেশি হইব না। এই ঘটনায় মোহাম্মদপুর থানায় অবহেলাজনিত মৃত্যুর মামলার পর ওই হাসপাতালের মালিককে গ্রেফতার করে র্যাব। সংস্থাটি বলছে, দালালদের মাধ্যমে বিভিন্ন সরকারি হাসপাতাল থেকে রোগী আনত হাসপাতালটির মালিক। দালালরা রুগীটি নিয়ে আসে, দালালরা তার কাছ থেকে রুগী ভিকটিমের কাছে জানতে পারে যে ভিকটিমের হাজবেন্ড সৌদি আরব থাকে। তাদের একটা উচ্চ আশা ছিল যে অনেক মুনাফা তাদের কাছ থেকে পাওয়া সম্ভব। রুগীর অবস্থাও কিছুটা সংকটাপন্ন ছিল, এই জন্যই মূলত সে জোরপূর্বক এই 2 যমজ বাচ্চা, 6 মাসের বাচ্চা সহ এই ভিকটিম মাকে হাসপাতাল থেকে বের করে দেয়। র্যাব জানায়, প্রতিষ্ঠানটিতে বিলের কোনো ভাউচার দেওয়া হয় না, বরং মালিকদের ইচ্ছে মতো বিল আদায় করা হতো। রয়েছে নানা অনিয়মও। কোনো বিলিং যেই সিস্টেম, যে ভাউচার দেয়া বা এই ধরনের কোনো ভাউচার দেওয়া হয় না বা কোনো বিল দেওয়া হয় না। এখানে যে মালিক গোলাম সারোয়ার, সে মূলত যে বিলটি ধার্য করে কথা বলে রিসিপশনের সাথে, এই বিলটি মূলত নেওয়া হয়ে থাকে বিভিন্ন রোগীদের কাছে। অভিযুক্ত গোলাম সারোয়ার 2000 সাল থেকে 6টি হাসপাতাল প্রতিষ্ঠা করেছে বলে জানিয়েছে র্যাব। কোনো অভিযোগ আসলেই পুরনোটি বন্ধ করে নতুন হাসপাতাল প্রতিষ্ঠা করতেন তিনি। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে প্রথমবারের মতো আইফির বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ আনলেন স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার, যদিও তা ভিত্তিহীন বলে দাবি আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর। অন্যদিকে 16 জানুয়ারি নির্বাচনকে সামনে রেখে উৎসবের নগরীতে পরিণত হয়েছে নারায়ণগঞ্জ। দিলীপ কুমার মণ্ডলের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সিটি নির্বাচনকে কেন্দ্র করে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের প্রচারণায় নারায়ণগঞ্জ এখন উৎসবের নগরী। রয়েছে পাল্টাপাল্টি অভিযোগও। শুক্রবার অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার গণসংযোগ চালান নগরীর 12, 25 ও 26 নম্বর ওয়ার্ডে। এ সময় তিনি আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনেন। আমি সমান সুযোগ পাচ্ছি না। আমি আজকে একটা কমপ্লেন করছি, সেখানে আমি উল্লেখ করছি যে রাস্তার মধ্যে তারা বড় বড় তোরণ করছে, তারপরে আমার পোস্টার ছিঁড়ে ফেলছে। তবে এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন ডাক্তার সেলিনা হায়াত আইভি। নগরীর 11 নম্বর ওয়ার্ড পানির কল এসিআই এলাকায় গণসংযোগে দাবি করেন, গণসংযোগে ব্যাপক সাড়া পাচ্ছেন তিনি। আমি আমার প্রচারণা চালাচ্ছি, তৈমুর কাকা তার প্রচারণা চালাচ্ছে, কোথাও কোনো রকমের অসন্তুষ্ট বা বিঘ্নতা দেখা দেয় নাই। আশা করি 16 তারিখ পর্যন্ত এটাই বজায় থাকবে। এদিকে ভোটারদের মন জয়ে নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন কাউন্সিলর প্রার্থীরাও। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বেড়েই চলেছে চালের দাম। এক সপ্তাহের ব্যবধানে বস্তা প্রতি বেড়েছে 70 থেকে 80 টাকা। এদিকে আবারও বেড়েছে শীতকালীন সব সবজির দাম। মাছের সরবরাহ স্বাভাবিক থাকায় দাম রয়েছে স্থিতিশীল। অন্যান্য দিনের চেয়ে কিছুটা দাম বাড়লেও ক্রেতাদের নাগালের মধ্যেই রয়েছে মুরগি ও মাংসের বাজার। বিস্তারিত আলী তালুকদারের প্রতিবেদনে। শুক্রবারের দিনটি নগরীর সাধারণ মানুষকে ভাবিয়ে তোলে নিত্যপণ্যের বাজার। সপ্তাহের ব্যবধানে বাজারের ঊর্ধ্বমূল্য হিমশিম খেতে হয় নিম্ন এমনকি মধ্যম আয়ের মানুষেরও।
শীত মৌসুমে বাজার ভর্তি তরি তরকারি থাকলেও দাম কমেনি কোনো সবজির, উল্টো বেড়েছে 10 থেকে 15 টাকা। ধন্যবাদ হলো 80 টাকা, তারপরে শসা 60 টাকা কেজি, মানে গেছে এই সপ্তাহে প্রতি পার কেজিতে 10 টাকা 15 টাকা বেশি আজকে। শীতকালে তো সবজির দাম কম থাকে, এখন সবজির দাম বাড়তি, সামনে হয়তো কমতে পারে, দেখা যাক। আমরা কারণ বাজার যাই, তাদের জিজ্ঞেস করি, তারা কয় একদিন গাড়ি আসে না, একদিন মাল কম আসে। 10টা টাকার জায়গায় যদি 8টা টাকা আসে, তাহলে আপনি প্রতি মালে গিয়ে 10 টাকা করে বাইরে থাকে। এখন শীতের সবজি অ্যাভেলেবেল থাকার কথা, সেই হিসেবে দাম সস্তা হওয়ার কথা, কিন্তু ফুলকপি দেখা যাচ্ছে 50-60 এভাবে চাচ্ছে। কিন্তু ইউজুয়ালি আমরা কিনি 30 বা 40 এই রেঞ্জের ভিতরে কিনি। মাছ বাজারের দাম নিয়ে কথা বলতেই দেখা যায় বিক্রেতাদের স্বাভাবিক অবস্থা। ক্রেতা বিক্রেতারা জানান, পর্যাপ্ত সরবরাহ থাকায় স্বাভাবিকই রয়েছে মাছের বাজার। 400 টাকা কেজি, 300 টাকা কেজি, শৈল হলো 400 টাকা কেজি, চিংড়ি 500 টাকা, তারপরে ইলিশ 900 টাকা, ইলিশ 450, মানে তেমন কিছু না, আমরা 200। মুরগির দাম কিছুটা ওঠানামা করলেও মূল্য তালিকায় ঝোলানো দামও কেজি প্রতি গরুর মাংস 600 টাকা। এদিকে চালের দাম বস্তা প্রতি বেড়েছে 70 থেকে 80 টাকা। অনেক জিনিসের তো দামই তো বাড়তি, খাবার দাম বাড়তি, ফুডের দাম বাড়তি, সব জিনিসের দামই বাড়তি। এর জন্য এখন দামটা কমার সিদ্ধান্ত আর কি শিওর না, এটা এখন 280 টাকার ভিতরে আছে। প্রতি বস্তায় নতুন করে এখন আপনার 70-80 টাকা বাড়ছে, আর বাড়ছে আপনার মসুরের ডাল 1 কেজিতে 12 থেকে 14 টাকা এরকম বাড়ছে, আর অন্যান্যগুলো মোটামুটি এখনো স্থির আছে। নিয়মিত বাজার তদারকি ও পণ্যের দাম ক্রেতার নাগালে রাখার দাবি জানান বিক্রেতারা। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, ফিরছে আরো খবর নিয়ে, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার, দেখছেন রাতের সংবাদ। বিএনপির রাজনীতি এখন মহাসমুদ্রে ভাসমান অবস্থায় আছে বলেই টানেল নির্মাণের শেষ প্রান্তে এসে নানা কথা বলছে। সরকার চায় বিএনপি টানেল থেকে বের হয়ে আসুক, এমন মন্তব্য করেছেন তথ্য এবং সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামের আমবাগান শেখ রাসেল উদ্যানে উইমেন চেম্বারের বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এর আগে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রী চট্টগ্রামে মেট্রো রেল তৈরির ঘোষণা দিয়েছেন। শিগগিরই চট্টগ্রামে ঢাকার মতো বিভিন্ন মেলা আয়োজনের ভেন্যু তৈরি করা হবে বলেও জানান তিনি। এছাড়া চট্টগ্রাম উইমেন চেম্বারের আয়োজনে দ্বিতীয়বারের মতো এই মেলায় চট্টগ্রামের 5 কীর্তিমান নারীকে সম্মাননা দেওয়া হয়। আমি আশা করব যে তারা টানেল থেকে বের হতে পারবেন এবং তারা সত্যিকার অর্থে একটি রাজনৈতিক দল হিসেবে দেশের গণতন্ত্রকে সংহত করার জন্য ভূমিকা রাখতে পারবেন। আওয়ামী লীগ কখনো সরকারি শক্তির উপর বিশ্বাস করে না। আওয়ামী লীগের ভিত্তি হচ্ছে জনগণ, বরং বিএনপি অস্ত্রের রাজনীতিতে বিশ্বাস করে। নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সাথে নির্ধারিত সংলাপে অংশ নিচ্ছে না জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসটি। 10 জানুয়ারি রাষ্ট্রপতির সাথে এই সংলাপ অনুষ্ঠিত হবার কথা ছিল। দলীয় সিদ্ধান্তের কথা জানাতেই শুক্রবার রাজধানীর উত্তরায় সংবাদ সম্মেলনের আয়োজন করে জেএসটির সভাপতি আসম আব্দুর রব। এ সময় সংলাপে যে প্রস্তাবনাই দেয়া হোক, সরকার তার পছন্দের লোকদের নিয়েই নতুন নির্বাচন কমিশন গঠন করবে বলে অভিযোগ করেন তিনি। বলেন, বর্তমান পরিস্থিতিতে নির্বাচনকালীন সরকার গঠন বিষয়েই কেবল সংলাপ হতে পারে রাষ্ট্রপতির সাথে। অগ্রাধিকার দিয়ে আমাদের করণীয় নির্ধারণ করতে নির্বাচন কমিশন গঠন প্রশ্নে যত সংলাপই হোক, যত প্রস্তাবনাই উত্থাপন করা হোক না কেন, সরকার অতীতের মতো তার ব্লুপ্রিন্ট অনুযায়ী নির্বাচন কমিশন গঠন করবে। স্বৈরাচারকে আগে বিদায় করতে হবে। সকল রাজনৈতিক দলকে আমরা বলি, আপনাদের স্ট্যান্ডে কিন্তু জনগণের কাছে পরিষ্কার করতে হবে, এই স্বৈরাচারকে বিদায় করার পরে কি ধরনের সরকার, কি ধরনের শাসন ব্যবস্থা, কি ধরনের আইন কানুন, মানুষের জন্য কি ধরনের সুখ শান্তি আরামের জন্য নিশ্চয়তা বিধান করে এটা পরিষ্কার করে বলতে হবে। ৭২-এর সংবিধানকে ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। এছাড়াও দেশের সকল সাম্প্রদায়িক সহিংসতার বিচার চান তারা। পাশাপাশি সংখ্যালঘু মন্ত্রণালয় করারও দাবি তাদের। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের 10ম ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনের উদ্বোধন হয় শুক্রবার সকালে। অস্তিত্বের লড়াইয়ে আসুন সবাই ঐক্যবদ্ধ হই, এই স্লোগান নিয়ে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট থেকে র্যালি বের করেন ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা থেকে সম্মেলনে আগতরা। অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বৈষম্যহীন সমাজ গড়তে সংবিধানের মূলনীতি হিসেবে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও জাতীয়তাবাদকে রাখার আহ্বান জানান তারা। ৭২-এর সংবিধান কোন প্রতিষ্ঠা ছাড়া বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যাবর্তন ঘটবে না। আপনারা বলেছেন সংখ্যালঘু মন্ত্রণালয়, আমি সবই নয় দ্বিমত পোষণ করছি। ধর্ম নিয়ে মন্ত্রণালয়ের আমি বিরোধিতা করি। অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনের বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। এছাড়াও গত শারদীয় দুর্গোৎসবের সময় হামলার কথা উল্লেখ করে তারা সাম্প্রদায়িক সহিংসতা বন্ধে সরকার ও রাজনীতিবিদদের এগিয়ে আসার আহ্বান জানান। শুধু রাষ্ট্র ক্ষমতায় কে থাকলো কি তা থাকলো না এটা গুরুত্বপূর্ণ, কিন্তু তার সাথে আরো গুরুত্বপূর্ণ রাষ্ট্রের আচরণের ভিতরে, প্রশাসনের ভিতরে, রাজনৈতিক নেতৃবৃন্দের ভিতরে, নাগরিক সমাজের ভিতরে এই চেতনা কতখানি গভীরভাবে আছে। আগুন দিয়ে আগুন নেভানো যায় না, এক সাম্প্রদায়িকতাকে আরেক সাম্প্রদায়িকতা দিয়ে কোনোদিন পরাজিত করা যায় না। দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানাবার চেষ্টা, এটার বিরুদ্ধেই প্রতিবাদ হচ্ছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। আমরা তো অস্বীকার করছি না, সার্বজনীন দুর্গোৎসবে, শারদীয় দুর্গোৎসবে হামলা হয়েছে, তো সেখানে তো প্রতিকারের ব্যবস্থা হয়েছে। দেশে ধর্মীয় বৈষম্য ও নিপীড়ন অব্যাহত রয়েছে বলে মন্তব্য করেন সম্মেলনের বক্তারা। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। সপ্তম দিনে এসে যেন প্রাণ ফিরে পেয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। উপচে পড়া ক্রেতা দেখে হাসি মুখ ফুটেছে বিক্রেতাদের। কোনো কোনো স্টলে নেচে গিয়ে উৎসব আমেজে ক্রেতা টানতেও দেখা গেছে। তবে দীর্ঘ যানজট আর ধুলোবালিতে বেগ পেতে হয়েছে আগত দর্শনার্থীদের। আরো জানাচ্ছেন সুলতান আহমেদ। রাজধানীর আগারগাঁও থেকে বাণিজ্য মেলা চলে এসেছে পূর্বাচলে, তবে সাথে যেন ঠিকই নিয়ে এসেছে চিরচেনা সেই যানজট। যে যানজটকে প্রধান কারণ ধরে মেলা আনা হলো প্রায় 25 কিলোমিটার দূরে। সেখানে যানজটের পাশাপাশি রয়েছে চিরচেনা ধুলোবালিও, পাশাপাশি গাড়ির সংকট ভুগিয়েছে আগতদের। 300 ফিট থেকে আসলাম, তো অবস্থা খুবই খারাপ। 1 আওয়ারের মতো যানজট আমরা ফেস করে এসেছি। আমরা এত কষ্ট করে ঘুরে ঘুরে আইছি, জাম ঠেলাইছি, আর তারপরে যদি বিরক্ত করেন আমরা কি করবো কোন? তবে মেলার ভেতরে অনেকটাই স্বস্তিতে ক্রেতারা। বিক্রেতারা বলছেন সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় ভিড় বেশি, তবে অন্যান্য দিনেও এমন ক্রেতা ধরে রাখতে আয়োজকদের চেষ্টা বাড়ানোর কথা বলছেন তারা। আজকের দিনটা আসলে বেসিক্যালি খুব আনন্দের দিন, প্রত্যেকটা প্যাভিলিয়নের জন্য খুব আনন্দের দিন। আসলে প্রচন্ড ক্রাউডনেস আছে। এলাকার যে মনোরম পরিবেশ এবং বিনোদনের কেন্দ্র হিসেবে এখানে সবাই আসবে। একটু গোছানো প্রয়োজন আর কি, খুব একটা সুন্দর হয়েও হয়নি। বাণিজ্য মেলায় ক্রেতাদের বিনোদন বাড়িয়ে দিয়েছে এমন নাচ, খাবার বিক্রেতাদের সাথে নেচে গিয়ে সময় কাটিয়েছেন তরুণ তরুণীরাও। অন্যান্য দোকানের চেয়ে কিছুটা বাড়তি ভিড় তাই খাবারের দোকানগুলোতে, তবে দাম নিয়েছিল কিছুটা অস্বস্তি। আনন্দ পায় মানুষ, অনেক আসে, অনেক আমাদের খাবার দাবারের খুব মান ভালো। মেলায় তো প্রচুর খরচ, প্রচুর হয়, এই জন্য মেলায় একটু দাম করা হয়। আমি একটা কোটি কিনেছি, আইসক্রিম খেয়েছি। দিন শেষে দর্শনার্থীদের সবচেয়ে বড় দুশ্চিন্তা হয়ে দাঁড়ায় ঘরে ফেরা নিয়ে। বিশেষ কিছু পরিবহন ব্যবস্থা করা হলেও তা পর্যাপ্ত নয় বলে অভিযোগ দর্শনার্থীদের। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। নওগাঁয় শীতার্ত মানুষের পাশে দাঁড়ালো দেশের শীর্ষ ব্যবসায়ী গ্রুপ বসুন্ধরা। শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত নওগাঁর 2টি উপজেলায় 600 পরিবারকে কম্বল দিয়েছে বসুন্ধরা গ্রুপ। গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের নির্দেশে সারা দেশে এই কার্যক্রম পরিচালনা করছে সামাজিক সংগঠন কালের কণ্ঠ শুভ সংঘের সদস্যরা। তীব্র শীতে কম্বল পেয়ে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান সহ পরিবারের সকলের জন্য দোয়া ও দীর্ঘায়ু কামনা করেন দরিদ্র মানুষ। আর এভাবে বসুন্ধরা গ্রুপের মতো দেশের অন্যান্য ব্যবসায়ী প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানান বিশিষ্টজনেরা। জাকারিয়া জামান ভাই এছাড়া শুরু করবেন। রাতের সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন।
বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 রাত 10টার সংবাদ। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে এবং অর্থায়নে চিকিৎসা সুবিধা বঞ্চিত মানুষের জন্য নরসিংদীর বালুশাহীর উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু, গাইনি, ডায়াবেটিস, শিশুরোগ এবং সাধারণ চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক নির্বাহী কমিটি ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ডাক্তার এনামুল হক শাহিন। এছাড়াও আরও উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। পৃথিবীর দিকে অসম্ভব গতিবেগে ধেয়ে আসছে একটি দানবাকৃতির গ্রহাণু। আকারে বিশাল হওয়ার কারণে গ্রহাণুটি পৃথিবীর পক্ষে বিপদজনক হয়ে উঠতে পারে বলে তথ্য দিয়েছে নাসা। নিবিড় আমিনের ডেস্ক রিপোর্ট। দানবাকৃতির এই গ্রহাণুটির প্রথম হদিস পাওয়া গিয়েছিল 1994 সালে। জ্যোতির্বিজ্ঞানী রবার্ট ম্যাকনোট অস্ট্রেলিয়ার সাইডিং স্প্রিংস অবজারভেটরিতে আকাশ পর্যবেক্ষণ করতে গিয়ে প্রথম এর দেখা পান। বৃহস্পতিবার নাসা জানায় আগামী সপ্তাহের শুরুর দিকেই পৃথিবীর খুব কাছাকাছি এসে পড়বে 1994 PC-1 নামের গ্রহাণুটি। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থাটি জানিয়েছে আকারে প্রায় এম্পায়ার স্টেট বিল্ডিং এর 2.5 গুণ গ্রহাণুটির দৈর্ঘ্য 3280 ফুট। অ্যাস্টারয়েড বেল্ট থেকে নয়, বরং পৃথিবীর খুব কাছে পিঠের এলাকা থেকেই আসছে নিয়ার আর্থ অবজেক্টের শ্রেণীভুক্ত করা এই গ্রহাণু। এখন পর্যন্ত এই শ্রেণীর অন্তত 1000টি গ্রহাণু চিহ্নিত করেছে নাসা, যা আজ নয়তো কাল বিপজ্জনক হতে পারে পৃথিবীর পক্ষে। তবে এখনো পর্যন্ত গ্রহাণুটির যে গতিপথ, সে হিসেবে খুব কাছে এসে পড়লেও হয়তো তেমন বিপদ নেই বলে জানিয়েছে নাসা। এই গতিপথ বজায় থাকলে পৃথিবী থেকে চাঁদের দূরত্বের 5 গুণ থাকবে গ্রহাণুটি। 89 বছর আগে এই গ্রহাণুটি পৃথিবীর খুব কাছে চলে এসেছিল। সংস্থাটি আরও বলছে ভবিষ্যতে 83 বছর পর 2105 সালের 18 জানুয়ারি আবারও পৃথিবীর কাছে আসবে 1994 PC-1। নিবিড় আমিন, নিউজ 24। আবারও বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 রাত 10টার সংবাদ। এবারে খেলার খবর জানাতে আমাদের সাথে অপর স্টুডিও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দেব ক্লেমন খেলার সংবাদ। জাতীয় ফুটবল দলের কোচ হচ্ছেন হাবিয়ের ক্যাববেরা। বাফুফে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত না করলেও শনিবার এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসতে পারে। 37 বছর বয়সী এই স্প্যানিশের সঙ্গে কথাবার্তা অনেকটাই চূড়ান্ত করেছে বাফুফে। সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহে ঢাকায় আসার কথা রয়েছে তার। এর আগে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় বার্সেলোনার শাখা একাডেমির কোচের দায়িত্ব পালন করেছেন হাবিয়ের। চুক্তি হয়ে গেলে এ মাসের শেষে ফিফা উইন্ডোতে ইন্দোনেশিয়ার বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচের মাধ্যমে বাংলাদেশে শুরু হবে তার কোচিং যাত্রা। জার্মান বুন্দেসলিগায় রাতে মুনসেন গ্লাডব্যাখের বিপক্ষে মাঠে নামবে টেবিল টপার বায়ার্ন মিউনিখ। আলিয়াঞ্জ অ্যারোনায় ম্যাচ শুরু রাত 1টায়। টেবিলের শীর্ষস্থানের সঙ্গে দলের সাম্প্রতিক পারফরমেন্সে বেশ স্বস্তিতেই থাকার কথা কোচ জুলিয়ানের, কিন্তু দলের 9 ফুটবলারের ইনজুরি অসুস্থতা কোচকে এই ম্যাচের আগে বেশ ভাবাচ্ছে। অসুস্থতায় মাঠের বাইরে থাকছেন গোলরক্ষক ম্যানুয়েল নোয়ার, ডিফেন্ডার ওমার রিচার্ডস ও দায়ত উপা মিকানো। ফরওয়ার্ড লরিসেনও অসুস্থতা থাকছেন মাঠের বাইরে। এছাড়াও ইনজুরিতে মাঠের বাইরে থাকছেন স্ট্যানসিচ ও তেলিসো।
মুনসেনের বিপক্ষে শেষ 5 ম্যাচে পরিসংখ্যান অবশ্য বায়ার্নের বিপক্ষে। 3টি ম্যাচে জয় পেয়েছে মুনসেন, একটি ড্র ও একটি জয় আছে বায়ার্নের। বেক্সিমকো মিডিয়ার বিপক্ষে এক প্রীতি ক্রিকেট ম্যাচে জয় পেয়েছে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড। বেক্সিমকোকে 11 রানে হারিয়েছে বসুন্ধরার দলটি। অধিনায়ক নূরে আলমের নেতৃত্বে ম্যাচে আগে ব্যাট করে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড। টপ অর্ডার ব্যাটসম্যানদের দায়িত্বশীল ব্যাটিংয়ে স্কোরবোর্ডে 119 রান সংগ্রহ করে তারা। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে 107 রানের বেশি করতে পারেনি বেক্সিমকো মিডিয়া। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের শরীফ। বেক্সিমকো মিডিয়া ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ মাঠে বসে জমজমট ম্যাচটি উপভোগ করেন। অ্যাশেজের সিডনি টেস্টের তৃতীয় দিন শেষে অস্ট্রেলিয়া চাইতে 158 রানে পিছিয়ে আছে সফরকারী ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার করা 416 রানের জবাবে ইংলিশরা দিন শেষ করেছে 7 উইকেটে 258 রান। বৃষ্টি বাধায় আজও ম্যাচ শুরু হয়েছে দেরিতে, আর খেলার মাঝেও হানা দিয়েছিল বৃষ্টি। বিনা উইকেটে 13 রান দিয়ে দিন শুরু করে স্কোরবোর্ডে 22 রান উঠতেই সাজ ঘরে ফেরেন হাসিব হামিদ। এরপর জ্যাক ক্রাউলি, জো রুট, দাভিদ মালানোর সাজ ঘরে ফিরেছে দলীয় রানের সাথে আরও 14 রান যোগ করতেই 36 রানে 4 উইকেট হারিয়ে বিপদে পড়া ইংলিশদের হাল ধরেন জনি বেয়ারস্টো। সেঞ্চুরি তুলে 103 রানে অপরাজিত থাকেন এই ব্যাটসম্যান। তাকে সঙ্গ দেন বেন স্টোকস, আর তার ব্যাট থেকে আসে 66 রান। দর্শক, এই ছিল খেলার সংবাদে। চলে যাচ্ছে অপর স্টুডিওতে, সেখানে রয়েছে সহকর্মী অর্থী। ধন্যবাদ হাবিব আপনাকে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।